পঞ্চতেতুলে বাংলা জয়। দেখেন পঞ্চতেতুলে বাংলা জয় এটা দিয়ে আপনার মোটামুটিভাবে কি হয়ে যাবে, সর্ব উত্তরের 4টা যে স্থান আছে পুরোপুরি কভার। এখানে ভাগ করে ফেলি যে আপনি এখান থেকে একটা প্রশ্ন কমন পাচ্ছেন বাংলাদেশের ভূ প্রকৃতি থেকে। 9, 20, 20 আর 5-এ 25 নম্বর, অর্থাৎ 25 নম্বরে আপনার কিন্তু সিলেবাস কমপ্লিট করা গেল। প্রিয় চাকরির প্রত্যাশী সবাইকে বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মোস্তফা। আমাদের বরাবরের আয়োজন বিকাল 3টায় ঠিক আপনাদের সাথে এসেছি 19তম শিক্ষক নিবন্ধনের স্পেশাল কিছু সাজেশন এবং সিলেবাস বিশ্লেষণ, পাশাপাশি কিছু প্রশ্ন পর্যালোচনা নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন। পাশাপাশি আজকের এই লাইভটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আপনাদের সাথে আমি সাধারণ জ্ঞানের একেবারে বিশদভাবে সিলেবাস বিশ্লেষণ করার চেষ্টা করব এবং কোনটা থেকে কি পরিমাণ প্রশ্ন আসে এটা স্টার মার্কিং দিয়ে আমি বলার চেষ্টা করব। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি পর্যালোচনা করব এবং সেগুলো থেকে কিভাবে অন্যভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে আগামীতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং আপনারা যারা আছেন যদি সম্ভব হয় লাইভটাকে শেয়ার করে দিতে পারেন। আর পাশাপাশি যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলোকে সবাই উত্তর করবেন, ভুল হোক অথবা সঠিক হোক। সো আজকের আমাদের যেটা আলোচনার বিষয় 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান এবং সিলেবাস বিশ্লেষণ। আমরা কিন্তু অনেকে সিলেবাসটাকে না বুঝতে পারার কারণে দেখা যায় অনেকগুলো পড়া পড়ে ফেলি, একেবারে পুরো বিসিএস এর সিলেবাস শেষ করে ফেলি। এক্ষেত্রে আমাদের যে মূল সমস্যাটা হয়, আমরা ভালো যে গুরুত্বপূর্ণ যেগুলো বারবার পরীক্ষা আসে সেই পড়াগুলো না পড়ে অন্য পড়াগুলোর দিকে মনোযোগ দেই এবং পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে যে পারা জিনিসটাকে, সিলেবাসে আসার মতো জিনিসটাকে আমরা ভুল করে ফেলি। সো ওটা যেন আজকে না হয় এই জন্য আপনাদেরকে সিলেবাস থেকে বিস্তারিত আলোচনা করব এবং সিলেবাসটাকে কিভাবে আপনি শর্ট করে পড়ে সাধারণ জ্ঞানে একটা অসাধারণ উত্তর করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমি এনটিআরসি স্পেশাল সাজেশন যেটা বলা হয় থাকে, আপনারা আসলে কোন কোন বিষয়গুলো আপনাদের পরীক্ষার জন্য, সামনের পরীক্ষার জন্য পড়বেন 2025 সালের প্রথমের দিকে, অর্থাৎ জানুয়ারির 2nd উইক অথবা 3rd উইকের দিকেই কিন্তু আপনাদের সার্কুলার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে সর্বোচ্চ লেভেলের পোস্ট কিন্তু এবার আপনারা পেতে যাচ্ছেন। প্রায় 1 লক্ষর মতো পোস্ট আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। সো আশা করি সবার জন্য এটা কাজে লাগবে এবং সবাই নিজেই এই সিলেবাসটা অ্যানালাইসিস করে আপনার মতো করে যদি পড়াশোনা করতে পারেন তারপর অনেকটা উপকার পাবেন আমি প্রত্যাশা করি। তো এখানে স্পেশাল যে সাজেশনটা আপনাদের জন্য আমি আলোচনা করব, এখানে আমি সাজিয়ে নিয়েছি বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে স্টার মার্ক করে কোন বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আপনাদের পরীক্ষা কমন আসে এটা নিয়ে আলোচনা করার জন্য। প্রথমে যদি আমি দেখি বাংলাদেশ বিষয়াবলী থেকে আপনাদের সিলেবাসটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বাংলাদেশ বিষয়াবলী থেকে আসলে কোন কোন ব্যাপারগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আমরা অথচ অনেকে দেখি যে আননেসেসারি কিছু পড়া আমরা পড়ি, এই আননেসেসারি পড়ার কারণে আমাদের ইম্পর্টেন্স টপিকগুলো আমরাকে ফেলে যাই এবং এটা মনে রাখবেন যে এনটিআরসি এর ক্ষেত্রে কিছু টপিকস আছে যেগুলো থেকে আপনি 100% প্রশ্ন কমন পাবেন এবং পাবেন একেবারে কোনো প্রকার ভুল ছাড়াই। আর কিছু কিছু টপিকস আছে এগুলো স্কিপ করাই বেটার, কারণ ওগুলো থেকে কখনোই প্রশ্ন আসে নাই। বাংলাদেশ বিষয়াবলী থেকে আপনার মূলত সিলেবাস কোনটা, আসতে পারে কোনটা, আপনার গুরুত্ব দিবেন কোনটা, এই 3টা ব্যাপারকে কিন্তু একেবারে ঠিক করে নিতে হবে। আমরা এটা না বুঝে ধরাবাঁধা সিলেবাস পড়ে ফেলি। প্রথমে দেখেন এখানে আমি স্টার মার্ক দিয়েছি 4 স্টার, অর্থাৎ আপনার 100% যেটাকে বলা হয় থাকে 100%, 100% যেই প্রশ্নগুলো যেই আপনার শাখা প্রশাখা বা যেই সিলেবাস থেকে অথবা যেই টপিকস থেকে আপনার 100% প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে 4 স্টার মার্ক করা, অর্থাৎ আপনি চোখ বুঝে এই টপিকগুলো থেকে প্রশ্ন পাবেনই। এরপরে আমি 3 স্টার নিয়েছি যেখান থেকে 99% আপনি একটা পাবেন, 2টা পেতেও পারেন। আর তারপরে 2 স্টার হিসেবে নিয়েছি, সেখান থেকে একটা মিনিমাম পাবেন, 2টা হয়তো আসবে না, 3টা হয়তো আসবে না। অর্থাৎ 4 স্টার মার্ক যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা আপনার রয়েছে। তারপর 3 স্টার মার্ক যেটা দেখবেন সেখানে একটা মিনিমাম পাবেন, 2টাও পেতে পারেন এবং সর্বশেষ 2 স্টার যেগুলো আমি নিয়েছি একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ওকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখতেছেন। এরপর যদি আমি দেখি যে এই যে 4 স্টার মার্কটা আমি আপনাদের এখানে দিয়েছি বাংলাদেশের ভূপ্রকৃতি, অর্থাৎ বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে আপনারা জানেন যে নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত থেকে শুরু করে ঝর্ণা উপত্যকা যা কিছু আছে এটাকে বাংলাদেশের ভূপ্রকৃতি হিসেবে বলা হয়ে থাকে। আমাদের ভৌগোলিক যে ব্যাপারটা আছে বাংলাদেশের, এটা মূলত এখান থেকে আপনাদের মিনিমাম একটা প্রশ্ন এসে থাকে। 2 নম্বর যদি আমি দেখি বাংলাদেশ অভ্যুদয়, বাংলাদেশ অভ্যুদয়ের ব্যাপারটা তো বুঝেছেন, অর্থাৎ 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে ঘটিত
যা কিছু থাকুক না কেন সবগুলো থেকে আপনাদের মিনিমাম আপনারা একটা প্রশ্ন কমন পাবেন। আমরা যদি এখানে ভাগ করে ফেলি যে আপনি এখান থেকে একটা প্রশ্ন কমন পাচ্ছেন বাংলাদেশের ভূ প্রকৃতি থেকে, এরপর যদি আমি ভাগ করে ফেলি বাংলাদেশ অভ্যুদয় থেকে আপনি 100% একটা প্রশ্ন কমন পাবেন, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি 2টাও পেতে পারেন, 3টাও পেতে পারেন। কারণ বিগত সালগুলোতে আমরা দেখেছি মুক্তিযুদ্ধ থেকে আপনাদের 3টার মতো করে প্রশ্ন আসছে, অর্থাৎ প্রায় 3টা প্রশ্ন আপনি মুক্তিযুদ্ধ থেকে কিন্তু কমন পাচ্ছেন। এখানে বঙ্গবন্ধু কিন্তু মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড ছিল, তাই 3টার মতো প্রশ্ন আপনি অনায়াসে পেয়ে যেতেন এই মুক্তিযুদ্ধ থেকে বা বাংলাদেশ অভ্যুদয় থেকে। তাহলে আমরা ধরে নিতে পারি যে এক এক করে যদি ধরি দেখা যাক কত নাম্বারের প্রশ্ন আপনাদের আসে। এরপর আসেন 3 স্টারে যদি আমরা দেখি প্রাচীন জনপদ 100% একটা প্রশ্ন থাকবেই। এখানে একটা থাকবে, 2টা থাকবে, এখানে একাধিক থাকতে পারে, 1টা থেকে 3টা প্রশ্ন আপনার কমন থাকতে পারে এইটা থেকে। প্রাচীন জনপদ থেকে যদি আমি বলি একটা আপনার 100% কমন থাকবে, 2টাও থাকতে পারে, তবে একটা থাকবেই মিনিমাম। জনপদগুলো থেকে আমরা যদি দেখি যে বাংলাদেশের যে জনপদগুলো আছে এখন পর্যন্ত 6টা জনপদকে বহুল প্রচলিত বলা হয়ে থাকে, পুন্ডু, বরেন্দ্র, এরপর হচ্ছে সমতট, হরিকেল, এরপর বঙ্গ। এই যে 6টা যে জনপদ আমাদের এখন পর্যন্ত আছে বাংলাদেশে, এই 6টা জনপদ বহুল প্রচলিত জনপদ থেকে ঘুরিয়ে পেঁচিয়ে তারা কিন্তু প্রশ্ন করে থাকে। সো ওখান থেকে আপনি একটা পাবেন 100%, আরও একটা পেয়ে যেতে পারেন অর্থাৎ বোনাস হিসেবে, তবে একটা আপনি ধরে নিতে পারেন যে একটা পেয়ে গেছেন আপনি। এরপর যদি বলি অর্থনীতি এবং বাণিজ্য থেকে আপনার একটা প্রশ্ন আসে, অর্থাৎ অর্থ থেকে আপনার একটা প্রশ্ন আসবে, বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ে একটা প্রশ্ন কমন পাবেন। এই পাশে যদি আমরা আসি ব্রিটিশ শাসনামল নিশ্চিত একটা প্রশ্ন কমন পাবেন, অর্থাৎ নিশ্চিত একটা আপনার আছে, এখানে আরও বেশি পেয়ে যেতে পারেন। এবং কৃষি এবং অন্যান্য কৃষিদের মধ্যে আমরা যদি বলি কৃষি পণ্য সবচেয়ে বেশি আপনাদের পরীক্ষায় কমন পড়ে। নিচের কোনটি কৃষি পণ্য, কোন কৃষি ফসলের নাম, যেমন নদী ছাড়া যমুনা, নদী ছাড়া পদ্মা, এরপর হচ্ছে আপনার রূপালী ডেলফোস, এরপর বলাকা, এই যে এই নামগুলো সবচেয়ে বেশি আপনাদের পরীক্ষা আসে। অর্থাৎ কৃষি বিষয়ক, কৃষির মধ্যে যেটা সবচেয়ে বেশি আসে কৃষি বিষয়ক ফসলের নাম, ফসলের নামগুলো সবচেয়ে বেশি আপনাদের পরীক্ষা কমন পড়ে। কেউ যদি এইভাবে ঠিক সিলেবাস অ্যানালাইসিস করেও আপনারা পড়তে পারেন, তারপরে আমি বলতে পারি যে অবশ্যই আপনার এখান থেকে উপকার হবে। এরপর 2 স্টারে যেটা নিয়েছি এখান থেকে একটা পাবেন, 2টা পাওয়ার সম্ভাবনা খুবই কম। সংবিধান থেকে 100% একটা পাবেন আপনি, কোনো মিস নেই। পুরস্কার সম্মাননা এটা চলে গেল আপনার সাম্প্রতিক বিষয়াবলীর মধ্যে। এই পুরস্কার সম্মাননা এবং সাম্প্রতিক সবগুলো মিলে আপনি 2টা প্রশ্ন কমন পাবেন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ অ্যানালাইসিস করেন, বাংলাদেশ বিষয়াবলীটা অ্যানালাইসিস করে দেখেন, আমরা যদি এখন দেখি যে মোট কয়টা প্রশ্ন আপনারা এখান থেকে পেতে পারেন। 1 2 3 3 4, এপাশে 1 2 3 4 5 6, অর্থাৎ 6 এবং 4 মোট 10 নাম্বার বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আপনি এই টপিক যদি অনুসরণ করেন 10 নাম্বার নিশ্চিত কমন পাবেন। এখন বাংলাদেশ বিষয়াবলী থেকে কিন্তু 10 আসে না, আরও বেশি আসে, অনেক সময় 12 13 এরকম প্রশ্ন চলে আসে। এই যখন 12 13 প্রশ্ন চলে আসে তখনই বুঝে নেবেন যে 4 স্টার যে মার্কগুলো করা আছে আপনার এখানে, এই 4 স্টার মার্ক করাগুলো থেকে আপনার 2টা করে বা একাধিক প্রশ্ন আপনার থাকতেছে। তার মানে আপনি এখান থেকে এই সিলেবাস যদি কভার করেন অবশ্যই আপনি 11 থেকে 13 নম্বর কমন পাচ্ছেন। কত? 11 থেকে 13 নম্বর কমন পাবেন শুধুমাত্র বাংলাদেশ বিষয়াবলী থেকে। ওকে, সো 11 থেকে 13 মার্ক কভার করতে গেলে এতটুকু সিলেবাসে আপনার জন্য এনাফ। আমরা এগুলো আসলে না বুঝে একেবারে পুরো পড়া, পুরো বইটাকে মুখস্থ করে ফেলি। পুরো বই পড়ে যে আমাদের যে জগাখিচুড়ি সমস্যাটা হয় সেটা হচ্ছে জানা উত্তরগুলো আমরা ভুল করে ফেলি। অর্থাৎ আমি জানি তার ভিতর থেকে কিছু একটা চলে এসেছে, আমি ভুল করে বসে আছি। এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই কী হতে হবে, ডেভেলপ করতে হবে, তাহলে আশা করি ভালো কিছু করা সম্ভব। এরপরে যদি আমি আন্তর্জাতিকে চলে যাই, যে আন্তর্জাতিক থেকে আপনাদের কোন বিষয়গুলো বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে, দেখেন 4 স্টার মার্ক দিয়ে যেগুলো নিয়েছি রাজনীতি বিষয়ক বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখতে আছেন যে পৃথিবীর মধ্যে 3য় বিশ্বযুদ্ধ বাজার কিন্তু একটা সমূহ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই 3য় বিশ্বযুদ্ধ বিষয়ক বা বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যেটা থাকে এখান থেকে আপনার একটা প্রশ্ন কমন থাকে 100%। এবার আসেন ভৌগোলিক বিষয়াবলী, অর্থাৎ এই যে ম্যাপ থেকে শুরু করে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাপ থেকে শুরু করে যা কিছু আছে এই প্রত্যেকটা ব্যাপারে কি ভৌগোলিক বিষয়াবলীর মধ্যে পড়ে। হ্যাঁ, এরকম করে দেওয়া আছে, জি এই জন্য দেওয়া আছে, জন্য আপনাদের বলেছি যে আমাদের ডাইজেস্ট প্লাস আমাদের বইটা আছে আপনাদের জন্য, এই ডাইজেস্ট প্লাস বইয়ে এটা সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে আপনাদেরকে, সেখান থেকে মোটামুটিভাবে আমি আজকে আলোচনা করার চেষ্টা করতেছি। সো ভৌগোলিক বিষয়াবলীর মধ্যে আপনারা জানেন মহাদেশ পরিচিতি থেকে শুরু করে বিস্তারিত যে ব্যাপারগুলো থাকে, মহাদেশ, তারপর মহাদেশের অন্তর্ভুক্ত ছোট বড়, বৃহত্তর, ক্ষুদ্রতর, দীর্ঘতর,
গভীরতর যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল উপত্যকা থেকে হ্রদ পর্যন্ত পুরোটাই ভৌগোলিক অবস্থার মধ্যে পড়ে যায়। এখান থেকে আপনি একটা প্রশ্ন 100% কমন পাবেন। এরপর আমি যদি বলি মুদ্রা দিবস রাজধানী, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। এখান থেকে মুদ্রা থেকে একটা, দিবস থেকে একটা, রাজধানী থেকে একটা, মোট 3টা প্রশ্ন আপনার চোখ বুজে আসবে। অর্থাৎ 3টার বেশ মানে 3টা প্রশ্ন আপনি পাবেন। এনটিআরসি এর মধ্যে যদি কোথাও থেকে প্রশ্ন না আসে, আপনার সাপোজ যদি কোথাও থেকে না আসে, এই 3টা থেকে আসবে, মুদ্রা, রাজধানী এবং দিবস। 3টা থেকে আপনি 100% চিন্তা করে থাকতে পারেন যে 3টা থেকে 3টা প্রশ্ন আপনার কমন থাকবেই। সো এই মুদ্রা দিবস রাজধানীকে আপনারা কিন্তু গুরুত্ব দেন না অনেকে, কারণ অন্যান্য পরীক্ষাগুলোতে এই ব্যাপারটা থেকে খুবই কম প্রশ্ন আসে, মানে না আসে বলে চলে এরকম আর কি। এই জন্য বলা হয়ে থাকে যে মুদ্রা দিবস রাজধানী 3টা এনটিআরসি এর জন্য একটা স্পেশাল সাজেশন। এটা কি স্পেশাল সাজেশন, কারণ এখান থেকে কোনোভাবে মিস হবে না। মুদ্রা দিবস রাজধানী দেশ 4টা বিষয়ের মধ্যে যে কোনো 3টা প্রশ্ন কমন পাবেন, আপনি নিশ্চিত থাকতে পারেন। এরপর যদি আপনাকে বলা হয় যে আর কি কমন পেতে পারেন এনটিআরসির স্পেশালভাবে, আপনাকে যদি আমি বাংলা বলতে চাই, বাংলা আপনি সমাস যদি পড়েন, সমাজ থেকে মিনিমাম 3 থেকে 4টা পাবেন, স্পেশালভাবে পাবেন। এরপর যদি আপনি সন্ধি পড়েন 2টা পাবেন, এরপর আপনি বাগধারা পড়লে 2টা পাবেন, এরপর আপনি প্রকৃতি প্রত্যয় পড়লে 2 থেকে 3টা পাবেন। মানে স্পেসিফিক কিছু সাবজেক্ট আপনি টপিক যদি আপনি নিজে কভার করতে পারেন বা বুঝতে পারেন, ওখান থেকে আপনি পাস মার্ক তুলে ফেলতে পারবেন। কিন্তু আমরা না বুঝে ধরা বাঁধা সব পড়ে যাই, পরে দেখি যে সমাজ থেকে 5টা এসেছে, 5টাই ভুল, মানে পারতেছি না, আমার ওই জায়গায় আয়ত্ত নেই। প্রকৃতি প্রত্যয় থেকে 3টা এসেছে, 3টা আমি পারি না। এখানে রাজধানী মুদ্রা দেশ থেকে চলে এসেছে, আপনি এখন অন্যান্য ধরাবাধা কি নিয়েছেন, প্রিপারেশন নিয়েছেন, নেওয়ার কারণে এগুলো আপনি স্কিপ করে যাচ্ছেন। আমরা মূলত আমাদের যে এনটিআরসি কোর্সটা বিদ্যমান আছে, এইখানে আমরা আপনাদেরকে যা পড়াই সেটা হচ্ছে সিলেবাসের আলোকে কোন কোন প্রশ্নগুলো আপনাদের মোটামুটিভাবে আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়। ওই সিলেবাস ধরেই আপনাদেরকে ক্লাসে পড়ানো হয়। এতে করে আপনাদের জন্য একটা মানে অ্যাকুরেট একটা সাজেশন হয়ে যায়। ঠিক আছে, একটা অ্যাকুরেট সাজেশন হয়ে যায় এবং অনেকের 80-র উপরে মার্ক পাওয়ার সম্ভাবনা হয়ে যায়। আমরা তো 40-এ পাস, তারপর এখানে 80-র উপরে পাবেন যদি আমাদের এনটিআরসি যে আমাদের এখন পর্যন্ত রানিং কোর্সগুলো আছে সেগুলোতে আপনি ভর্তি হলে আশা করি ভালো কিছু প্রত্যাশা করা যায়। এরপর আসেন আন্তর্জাতিক আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন। এই আঞ্চলিক সংগঠনের মধ্যে আপনি জাতিসংঘ থেকে একটা প্রশ্ন পাবেন, কোনো মিস নাই। জাতিসংঘ আপনাকে একটা প্রশ্ন দিবেই। এক কথা, এখান থেকে এমন কোনো সাল নেই, এমন কোনো এনটিআরসি পরীক্ষা নেই যেখানে জাতিসংঘ থেকে আপনাদের প্রশ্ন আসেনি। তার মানে এখান থেকে আপনি প্রশ্ন 100% পাচ্ছেন। ভৌগোলিক উপনাম, আন্তর্জাতিক চুক্তি এবং সংস্থা, এখান থেকে একটা প্রশ্ন পাবেন। খেলাধুলা থেকে একটা প্রশ্ন পাবেন। এরপর সর্বশেষ যদি আমরা বলি জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ থেকে একটা প্রশ্ন পাবেন। পুরস্কার এবং অন্যান্য এটা তো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। তাহলে আমরা এখানে আসি, কত নাম্বার পাচ্ছেন আপনারা? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানেও আপনি মিনিমাম 10 নম্বর কমন পাচ্ছেন। আন্তর্জাতিকের ক্ষেত্রে বাংলাদেশ থেকে আমরা বলেছি 12 থেকে 13 নম্বর কমন পাবেন, অর্থাৎ 10 আর 13 কিন্তু 23 হয়ে যাচ্ছে। তাহলে বাকি থাকতেছে কি? এইখান থেকে যেটা হবে যে মার্চ করে যদি কোনো প্রশ্ন আসে, অর্থাৎ আপনাকে উপনাম এখানে চলে এসেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে, এরকম নদ নদী থেকে আসবে না। এখানে ভূগোল থেকে এসেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে, ভূগোল থেকে আসবে না। এরকম করে মার্চ করে তারা ভূগোল থেকে একটা থেকে দেবে, আরেকটা থেকে দেবে না। এরকম করে দেখা যাবে যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলে আপনার মার্ক হবে মিনিমাম 20। বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলে আপনার নম্বর হচ্ছে 20, বাকি থাকলো 5, তাই না? এই বাকি যে 5 নাম্বার থাকলো, আমি যদি সত্য করে একটা আলোচনা করি যে আপনার এখান থেকে মূলত আপনার কি হতে পারে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আপনি মিনিমাম কমন পাচ্ছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে কমন পাবেন মিনিমাম 11 নম্বর, বাংলাদেশ থেকে পাবেন 11 নম্বর। আন্তর্জাতিক থেকে যদি আপনাকে বলা হয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাবেন 9, মিনিমাম 9 নম্বর। বিজ্ঞান থেকে আপনি পাবেন 3 নম্বর, এবং আইসিটি ও সায়েন্স থেকে যদি আমরা বলি, আইসিটি থেকে পাবেন 2 অথবা 3 নম্বর। এই মোটামুটি ভাবে আমরা যদি বলি 9 আর 3, 9 11 আর 9 20, 20 আর 5 25 নম্বর, অর্থাৎ 25 নম্বরে আপনার কিন্তু সিলেবাস কমপ্লিট করা গেল। 25 নম্বরে আপনার সিলেবাস কভার হয়ে যাবে যদি এইভাবে, আমি যেভাবে আপনাদের কাছে সিলেবাসটা অ্যানালাইসিস করলাম, যেভাবে আলোচনা করলাম, যদি আপনি এইভাবে ঠিক সিলেবাসটাকে অ্যানালাইসিস করে পড়াশোনা করেন, আপনার 25 নম্বরে অ্যাকুরেট আপনি কভার করতে পারবেন। পাশাপাশি যেগুলো শুধু আপনাদেরকে দাগিয়ে দিয়েছি, এগুলো যদি আপনারা শুধুমাত্র পড়েন, তাতেও আপনারা বেশ 25-এর মধ্যে বলা যায় যে 20 21 এরকম আপনারা অবশ্যই কারেক্ট করতে পারবেন। তাহলে আপনার 40 পেতে গেলে আর কত মার্ক দরকার? আর 20 বা 25 মার্ক দরকার। সেক্ষেত্রে আরগুলো সাবজেক্ট থেকে যদি আপনি কভার করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি পাস করলেন। এই জায়গাটা আমরা অনেক না বোঝার কারণে ম্যাক্সিমাম ফেল করি। যদি অ্যানালাইসিস করা হয় যে আপনাদের ফেল এবং পাসের হারটা কেমন, প্রায় এনটিআরসির ক্ষেত্রে আপনারা দেখেছেন গত বছর 13 লাখ প্লাস পরীক্ষা দিয়েছিল, তাই না?
13 লাখ প্লাস পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে পাশ করেছিল কিন্তু 8 লাখ প্লাস। ঠিক আছে, পাশ করেছিল কত? 8 লাখ প্লাস। প্রিলিতে এটা মূলত পরীক্ষা দিয়েছিল তারা 13 লাখ প্লাস পরীক্ষা দিয়ে 8 লাখ প্লাস পাশ করেছে, তার মানে ফেল করেছে কত? প্রায় 5 লক্ষ। সো 5 লক্ষ তো ফেল করেছে, এমন তো না যে 40 পেয়ে তারা ফেল করেছে, তার মানে তাদেরও 40-এর নিচে মার্ক ছিল। সো ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে অনেকে মূলত কি করেছে, যে ফেল করে বসেছে পরীক্ষায়, বা মনে করেছে যে এটা কেন 40 নাম্বার পাওয়া কোনো ব্যাপার না। কিন্তু আসলে এরকম না, আপনি যেটাতে প্রিপারেশন খারাপ নেবেন, যেটাতে আপনার প্রস্তুতি কম থাকবে, সেটা কিন্তু আপনি ধরা পড়ে যেতে পারেন। সো সবগুলোই অবশ্যই আপনাকে কি করতে হবে? গুরুত্বের সহিত পড়তে হবে। এই মোটামুটি আমি সিলেবাসটা আলোচনা করার চেষ্টা করেছি। এখন আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো বিগত সালে এসেছিল আপনাদের পরীক্ষায়, সেগুলো থেকে আলোচনা করব এবং এগুলো থেকে কিভাবে অন্যভাবে প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা আছেন সবাই অবশ্যই এবং অবশ্যই উত্তর করার চেষ্টা করবেন। ঠিক আছে, উত্তর করার চেষ্টা করবেন, ভুল হোক বা রাইট হোক সেটা দেখার বিষয় না, কিন্তু উত্তর যেন সবার করা হয়। প্রথম প্রশ্ন আমি আসলাম, বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? এই যে ভৌগোলিক ব্যাপারটা আপনাদের আমি বলেছি যে এখান থেকে এক নম্বর পাবেনই, কোনো মিস নেই। হ্যাঁ, 1 নম্বর অবশ্যই আপনি সেখান থেকে পাবেন। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? আগে আপনাদের যেটা দিত জেলা ব্যাপারগুলো আসতো, এটা দেখেন 2013 সালে আপনাদের পরীক্ষা এসেছিল। কত সালে? 2013 সালে। আমি বাংলাদেশ বিষয়াবলী থেকে তো বলেই দিয়েছি, অলরেডি আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, এটার উত্তর করেন দেখি, বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? এখন যেটা পরীক্ষা আপনাদের করে, উপজেলা না দিয়ে স্থানের নাম দিয়ে দেয়। উপজেলা না দিয়ে কি করে? স্থানের নাম দিয়ে দেয়। এই জায়গায় অনেকে আমরা ধরা খাই, আমরা জেলা এবং উপজেলা মুখস্থ করতে পারি, স্থানটাকে অনেক সময় মনে থাকে না। সো অনেক, এটা সবাই তো জানেন যে বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার নাম হচ্ছে তেঁতুলিয়া। এই জায়গাটা কিভাবে মনে রাখতে পারবেন, একটা সহজভাবে টেকনিক দিয়ে দিচ্ছি, আমি যেটা আলোচনা করে থাকি আর কি, সহজভাবে আপনাদের যেটা আসে থাকে। আপনারা অনেকে আমার এখানে যুক্ত আছেন, আমরা যারা আমাদের লাইভ ক্লাসে আছেন এবং অনেকে আমাদের কোর্সে ভর্তি আছেন, তারা অবশ্য জানেন। তারপর আমি দিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এটাকে মনে রাখবো, একটা সহজ সূত্র দিয়ে আপনাদেরকে মনে রাখার জন্য। পঞ্চ তেঁতুলে বাংলা জয়, দেখেন পঞ্চ তেঁতুলে বাংলা জয়, এটা দিয়ে আপনার মোটামুটি ভাবে কি হয়ে যাবে, সর্ব উত্তরের 4টা যে স্থান আছে পুরোপুরি কাভার। সর্বোত্তরের 4টা স্থান কি হবে? পুরোপুরি কাভার হয়ে যাবে। এই যে পঞ্চ তেঁতুলে বাংলা জয় দিয়ে আমরা কি করব, উত্তরবঙ্গ অর্থাৎ উত্তরের যা কিছু আছে পুরোটাকে শেষ করা সম্ভব। পঞ্চ বলতে আমি যেটা বোঝাই, পঞ্চ বলতে পঞ্চগড়। পঞ্চ বলতে কি বোঝায়? পঞ্চগড় সর্ব উত্তরের জেলা, পঞ্চগড় হচ্ছে সর্ব উত্তরের জেলা। তেঁতুলে বলতে কি বোঝানো হয়? তেঁতুলে বলতে তেঁতুলিয়া। তেঁতুলে কি? তেঁতুলিয়া সর্ব উত্তরের থানা বা উপজেলা। এরপর বাংলা যদি আমি বলি, বাংলা বান্ধা, আপনাদের পরীক্ষায় এখন কিন্তু সচরাচর যেটা আসে স্থান চলে আসে, বাংলা বান্ধা হচ্ছে সর্ব উত্তরের ইউনিয়ন। বাংলা বান্ধা কি? সর্বোত্তরের ইউনিয়ন। এবং জয় যদি আমরা বলি, জয় দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে জয় দ্বারা জায়গির জোত। কি বোঝানো হচ্ছে? জায়গির জোত। বাংলাদেশ, এটা যদি বলি জায়গির জোত জয় দ্বারা বোঝানো হচ্ছে, এটা হচ্ছে সর্ব উত্তরের স্থানের নাম। অর্থাৎ আপনাকে যখন আপনি থানা জানেন, জেলা জানেন, উপজেলা জানেন, কিন্তু স্থানের নাম জানেন না, চলে এসেছে, ভুল করে ফেললেন। সো একটার সাথে কিভাবে আপনি 4টা মনে রাখতে পারবেন, এজন্য কিন্তু সহজভাবে আমরা এই টেকনিকগুলো ক্লাসে ফলো করাই। এবং ক্লাসের স্টুডেন্ট যারা আছেন তারা ম্যাক্সিমাম এটা জানার কথা যে এইভাবে আমরা নিয়ে থাকি। আমাদের এনটিআরসি কোর্স এখন পর্যন্ত চলমান। আপনারা যদি কেউ ভর্তি হতে চান এনটিআরসি বা শিক্ষক নিবন্ধনে, এখন পর্যন্ত আমাদের 13তম ব্যাচ চালু আছে, মাত্র 2999 টাকা। আপনি চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের পিন পোস্টে এটা দেওয়া থাকবে, বিস্তারিত এনটিআরসি কোর্সের জন্য। সো এগুলো আমরা যেটা করে থাকি যে স্টুডেন্টকে শুধুমাত্র এনটিআরসি এর জন্য পাশ করতে হবে এমন কোনো কথা না, প্রত্যেকটা ব্যাপারের জন্য আমরা এগুলো পড়িয়ে থাকি। এবং প্রত্যেকটা চাকরির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এরপর যদি আপনাকে বলি যে 4 প্রান্ত আপনি কিভাবে মনে রাখবেন, 4 প্রান্তকে কিন্তু সুন্দর করে মনে রাখা যায়। সেটা হচ্ছে কি, আমরা যদি বলি যে কক্সবাজারের ক্ষেত্রে যদি আমরা বলি, যদি আমরা পঞ্চগড়কে নিয়ে আসি প্রথমে, তাহলে কক্সবাজার, পঞ্চগড় এবং এরপর হচ্ছে আপনার কি বলা হয় চাঁপাইনবাবগঞ্জ এবং সর্বশেষ হচ্ছে বান্দরবন, তাই না? এগুলো 4 প্রান্ত। তাহলে এটাকে আমরা কিভাবে একটা ছোট্ট সূত্রতে মনে রাখতে পারি, ওটা যদি আমি আলোচনা করি যে পঞ্চ নবাবের বাজারে বান্দর কেনা বেচা হয়। কি হয়? পঞ্চ নবাবের বাজারে বান্দর কেনা বেচা হয়। এর মাধ্যমে কি হলো? পঞ্চ বলতে পঞ্চগড় সর্বোত্তরের জেলা, নবাবের বলতে চাঁপাইনবাবগঞ্জ সর্বপশ্চিমের জেলা, বান্দরবান বলতে পঞ্চ নবাবের বাজারে, বাজারে বলতে কক্সবাজার সর্বদক্ষিণের জেলা, এবং বান্দরবান বলতে বান্দরবান সর্বদক্ষিণ পূর্বের জেলা। এই যে 4টা আপনি জায়গাকে মনে রাখতে পারবেন, পঞ্চ নবাবের বাজারে বান্দর কেনা বেচা হয়। তার মানে আপনি আর কখনো এটা ভুলে যাবেন না যে আপনি 4 প্রান্তকে কিভাবে মনে রাখতে হবে।
সো এইভাবে প্রত্যেকটা ব্যাপারে ক্লাসের মধ্যে আমরা আলোচনা করি। ক্লাসের আপনারা জানেন, যারা এখানে ভর্তিকৃত তারা মোটামুটি জানেন আমাদের বাংলা, ইংলিশ, ম্যাথ এবং যা কিছু আছে সবগুলো ক্ষেত্রে আমরা কি করে থাকি, শিক্ষার্থীদের সহজে যেন মনোযোগ বসানো যায়, সহজে যেগুলো বোঝানোর মতো কৌশল সেগুলো অবলম্বন করে থাকি। সো আমাদের এখানে পিন পোস্টে দেওয়া আছে 19তম শিক্ষক নিবন্ধনের 13তম ব্যাচে আপনারা যদি কেউ ভর্তি হতে চান মাত্র 2999 টাকায় আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। প্রত্যাশা করি এবং আশা করি আপনাদের অবশ্যই এবং অবশ্যই সেখানে 100% আমরা নিশ্চয়তা দিচ্ছি যে পাশ করিয়ে ছাড়বো। এরপর আমরা আসি 2 নম্বর প্রশ্ন, দেখি কি আছে আপনাদের জন্য। 2 নম্বর প্রশ্নের আগে আপনাদের এখানে দেখেন আমি একটা যা সহজভাবে একটা আপনাদের বোঝানোর জন্য নিয়েছি, একটা চিত্র নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে সহজ করে বোঝানোর জন্য একটা চিত্রের মাধ্যমে এটা আলোচনা করেছি যে যাতে আপনারা এটাকে মনে রাখতে পারেন। ঠিক আছে, এটা আপনারা অনেক জায়গায় কোথাও এটা পাবেন না, এটা একমাত্র আমরাই এটা দিয়ে থাকি এবং আমাদের মাধ্যমে এটা পড়িয়ে থাকি। আমরা লেকচার শিটের পাশাপাশি এই পিপিটি থেকে ওইগুলো এইভাবে পড়িয়ে থাকি। সো এখান থেকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন সবাই, এখান থেকে আপনারা এটা মুখস্থ রাখতে পারবেন। একবারে জুম করে যদি আমি বলি, জুম করে দেখানোর মতো এখানে আছে, সবগুলো আপনারা দেখতে পারেন। 4টা প্রান্তকে কিভাবে মনে রাখা যায়, পশ্চিম প্রান্তকে আপনি কিভাবে মনে রাখবেন, এরপর হচ্ছে এই পাশে দেখেন উত্তর প্রান্তকে কিভাবে মনে রাখবেন, পূর্ব দিককে কিভাবে আপনি ঠিক মনে রাখবেন, এবং সর্বশেষ যেটা হচ্ছে দক্ষিণ দিককে আপনি কিভাবে মনে রাখবেন। অর্থাৎ 4টা প্রান্তই 4 ভাবে আপনাকে মনে রাখার জন্য বিস্তারিতভাবে এখানে আলোচনা করে দিয়েছি এবং প্রত্যেকটা জায়গাকে আমি মেনশন করে দেওয়ার চেষ্টা করেছি। যাক, এটা হচ্ছে আলোচনার বিষয় যে আপনাদের 4 প্রান্ত থেকে কি কি আসলে আপনাদের পরীক্ষায় আসতে পারে। এরপর যদি আমরা দেখি পরবর্তী প্রশ্নে চলে যাই, 2 নম্বর প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে। বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে, অর্থাৎ দেহের গড়নের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি মিল আছে কোন জাতিগোষ্ঠীর সাথে। উত্তর করেন দেখি, এই পিন পোস্টটা এখান থেকে করে ফেলো। উত্তর করেন সবাই যে বাঙালির দৈহিক গড়নের ক্ষেত্রে কোন জাতিগোষ্ঠীর সাথে আমাদের মিল আছে। যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন সবাই নাকি? এটা উত্তর করেন, কে কে বলতে পারবেন? এখন পর্যন্ত আমি টেকনাফ পাচ্ছি। এটার সাথে কোনটা হবে? মঙ্গলয়েড, অস্ট্রালয়েড, ককেশয়েড এবং নিগ্রয়েড। এর আগেও এটা নিয়ে আলোচনা হয়েছিল এবং এটা আপনাদের পরীক্ষা এসেছে স্কুল পর্যায়ের 2022 সালের 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। কোথায়? 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2022 সালে এই প্রশ্নটা আসছিল। দেখি উত্তর করেন, কে কে বলতে পারবেন কোনটা হবে উত্তর। বাঙালির দৈহিক গড়নের সাথে নিচের কোনটার সাথে জাতিগোষ্ঠীর সাথে আমাদের মিল আছে? ম্যাক্সিমাম কিন্তু উত্তর ভুল করতেছেন, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম গুলো উত্তর ভুল করতেছেন। কেউ এক প্রকার উত্তর দিচ্ছেন, কেউ আরেক প্রকার উত্তর দিচ্ছেন। এ দিচ্ছেন, বি দিচ্ছেন, ক দিচ্ছেন, খ দিচ্ছেন। দেখা যাক কার পাল্লাটা ভারী হয়। হ্যাঁ, স্বপ্নের রাজকন্যা বলেছেন অস্ট্রালয়েড, এরপর উম্মে হাবিবা বলেছেন ক নম্বর বলতে মঙ্গলয়েড বলেছেন উম্মে হাবিবা, এরপর মুক্তা দাস বলেছেন অস্ট্রালয়েড। আমি আরো কিছু কমেন্ট নিতে চাচ্ছি, দেখি আপনারা কি কি উত্তর করতে পারেন। এগুলো আবার বলে দিচ্ছি, একেবারে কমন ধরিয়ে পড়িয়ে দেওয়া হয়, মানে আপনি এটা কমন পাবেন 100% শিওর থাকতে পারেন। আমাদের কোর্সগুলোতে সেম অবস্থা আপনাদের কমন ধরিয়ে দেওয়া হবে, এটা আপনি একবার নিশ্চিত থাকতে পারেন। দেখি কে বলতে পারবেন বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে মিল আছে কোন জাতিগোষ্ঠীর সাথে। অর্থাৎ আপনারা 50-50 উত্তর করতেছেন, মানে কেউ ভুল করতেছেন, কেউ রাইট দিচ্ছেন, কেউ ভুল করতেছেন, কেউ রাইট দিচ্ছেন। দেখা যাক কার পাল্লা ভারী হয়। ওকে, আমরা সবাই জানি এই যে 4টা জাতিগোষ্ঠী, এই 4টা জাতিগোষ্ঠী কিন্তু বাঙালিদের সাথে যুক্ত, বাট দৈহিক গড়নের ক্ষেত্রে কিছু জাতিগোষ্ঠী, যে একটা জাতিগোষ্ঠী এখানে আছে যাদের সাথে আমরা একটু মিলে আছি, আমরা সবাই জানি যে এই 4টা জাতিগোষ্ঠী আমাদের সাথে কিছু কিছু করে আমরা অংশ নিয়েছি। তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অস্ট্রালয়েড। কোনটা? অস্ট্রালয়েড জাতিকে মূলত অস্ট্রিক জাতিগোষ্ঠী বলা হয়। কি বলা হয়? অস্ট্রিক জাতিগোষ্ঠী। অস্ট্রিক জাতিগোষ্ঠী পরবর্তী সময়ে এসে 2টা ভাগে ভাগ হয়। কি ভাগে ভাগ হয়? প্রাক আর্য ভাগে ভাগ হয় এবং একটা হচ্ছে আর্য ভাগে ভাগ হয়। এই প্রাক আর্য এবং আর্য মিলে আবার পরবর্তী সময় আরেকটা জাতিগোষ্ঠীতে পরিণত হয়, সেটা হচ্ছে শঙ্কর জাতি। শঙ্কর থেকে আমাদের বাঙালি জাতির উৎপত্তি হয়। অর্থাৎ আমাদের কিন্তু শঙ্কর জাতি বলা হয়, জাতি হিসেবে আমাদের শঙ্কর বলা হয়ে থাকে। প্রথমে আমরা অস্ট্রিক হিসেবে ছিলাম, অস্ট্রিক থেকে প্রাক আর্য এবং আর্য মিলে আমাদের আবার একটা শঙ্কর জাতিতে পরিণত হয়। শঙ্কর জাতি থেকে আমরা বাঙালিতে পরিণত হই। এর মূল কারণ হচ্ছে আর্য এবং অনার্যরা দুটো মিলে যেটা করে সেটা হচ্ছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণেই মূলত তারা শঙ্করে পরিণত হয়। অর্থাৎ আমাদের গায়ের রং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন, এটা কিন্তু আমরা খয়েরি রং বলে, তাই না? শ্যামলা রং বলা হয়, তাই তো? এই শ্যামলা রং ধারণ করার মূল কারণটা কি জানেন? এই শ্যামলা রং ধারণ করার মূল কারণটা হচ্ছে যে
আমরা দুটো জাতিগোষ্ঠী মিলে এখানে এক হয়েছি, অর্থাৎ আর্য এবং অনার্য মিলে আমরা এখানে এক হয়ে সংকর আকার ধারণ করেছি। বাট আমরা শ্যামলা হতে পারি, কিন্তু পৃথিবীর অন্য কোনো জাতিকে আমরা এভাবে ঠিক দেখি না। আমরা ঠিকটা যেমন, অর্থাৎ আপনি যদি ইয়েতে যান, আমেরিকা যান, সেখানে তারা ফর্সা, চুলগুলোও তাদের ফর্সা, তাই না? চুলগুলো তাদের ফর্সা। আপনি যদি ইউরোপের দিকে যান, ইউরোপের দিকে আপনারা দেখবেন তাদের চুলগুলো কালো, কিন্তু তারা অনেক ফর্সা। আবার আপনি আফ্রিকার দিকে যান, পুরোপুরি কালো, চুলগুলো হচ্ছে কি বলেন তো, চুলগুলো কুকরানো, মানুষ হিসেবে পুরো কালো। আপনি মধ্যপ্রাচ্যের দিকে যান, তারা হচ্ছে চোখের একটা ব্যাপার আছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের মানুষের বা ছেলে মেয়েদের চোখের একটা অন্যরকম কালার আছে। এরপর যদি আপনি এদিকে যান, চীন, জাপান, তাইওয়ান, অর্থাৎ আপনি যদি দূরপ্রাচ্যের দিকে চলে যান, চীন, জাপান, তাইওয়ান থেকে শুরু করে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারা আবার ছোট্ট মানুষ, অনেকটা বেটে হয়, নাকটা একটু বোসা হয় বা মোটা হয় এবং প্রচুর পরিমাণ ফর্সা হয়। এরপর যদি আপনি একমাত্র এই পাশে রাশিয়ার দিকে যান অথবা আপনি চীনের দিকে যান, পুরোটা একই লেভেলের মানুষ, কিন্তু রাশিয়াটা শুধু একটু ভিন্ন হয়ে থাকে। একমাত্র দক্ষিণ এশিয়া আছে, দক্ষিণ এশিয়ার যে কয়টা রাষ্ট্র আছে, আমরাই হচ্ছি ভিন্ন, তাই না? আমরাই হচ্ছি ভিন্ন, একবার ভ্যারাইটিস আমাদের চেহারা, কারণ আমরা একের সাথে আরেকটা মিলি না। আমাদের সর্বোচ্চ লেভেলের ফর্সার মধ্যে একটা শ্যামলা ভাব বিদ্যমান থাকে। তবে বলা হয়ে থাকে যে আমাদের এই যে জাতি, আমরা যে অস্ট্রিক জাতি থেকে আমরা সংকর জাতি, এটাই কিন্তু আবার পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জাতি। অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে আমরা আছি, আমরা সবচেয়ে আকর্ষণীয় জাতি, কারণ আমাদের মধ্যে এই ভাবটার জন্যই আমরা সবার সাথে মিলতে পারি। আমরা আফ্রিকার সাথেও মিলে যেতে পারি, আমরা আমেরিকার সাথে মিলে যেতে পারি, ইউরোপের সাথেও যেতে পারি, আবার আমরা জাপানিদের সাথেও মিলে যেতে পারি। এই ব্যাপারগুলোর জন্য আমরা কি পৃথিবীর মধ্যে সবার চেয়ে বলা হয়ে থাকে আমরা এক্সট্রা, এবং এক্সট্রা অর্ডিনারি বলা যাবে না, আমরা অন্যরকম এবং আমরাই সবচেয়ে আকর্ষণীয় জাতি। সো যাই হোক, আমরা আর্য হোক অনার্য হোক, যেখান থেকে আসি, কালো ফর্সা থেকে যা থেকে আসি না কেন, আমাদের এই গুণটা রয়েছে। এখান থেকে আরও আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে আর্য জাতিরা কোথায় বসবাস করতো, একটা প্রশ্ন আসে, তাই না? আর্য জাতিরা কোথায় বসবাস করতো? এরা কিন্তু ইউরাল পর্বতে বসবাস করতো। কোথায়? ইউরাল পর্বতে আর্য জাতি বসবাস করত। এরপর আর্য থেকে আরো একটা আছে, এদের ধর্ম কি? এদের ধর্ম হচ্ছে সনাতন বা হিন্দু ধর্ম। এরপর আসে তাদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। অর্থাৎ একটা থেকে যদি চাই অনেকগুলো পড়ে দিতে পারবো। যেটার ইউনিয়ন এবং স্থান একে, যেটা সেটা কিন্তু একটাই, ইউনিয়ন এবং স্থান একটাই হতে পারে, যে এই জন্য ওটা নেই। সো এইখান থেকে আমি আপনাদের চাইলে পুরোপুরিভাবে পড়িয়ে দিতে পারবো, পুরোটাই ভাবে পড়ানো সম্ভব। তবে আমাদের সময় স্বল্পতার জন্য আমরা ঠিক ততভাবে আগাতে পারছি না, শুধুমাত্র আপনাদেরকে গুরুত্বপূর্ণগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এবার আসেন, প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌর রাজ্য প্রতিষ্ঠা করেন কে? অর্থাৎ আমাদের যে প্রাচীন জনপদ আছে, আপনাদের আমি একটু আগেই বললাম যে জনপদ থেকে কিন্তু প্রশ্ন চলে আসে আপনাদের, তাই না? জনপদ থেকে আপনাদের প্রশ্ন চলে আসে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। জনপদ থেকে দেখেন চলে এসেছে, কি এসেছে? প্রাচীন জনপদগুলোকে, অর্থাৎ আমাদের যে প্রাচীন জনপদ ছিল, আমাদের এই প্রাচীন জনপদগুলোকে একত্র করেছেন একজন ব্যক্তি। সে কোন রাজা? গৌর রাজা রাজ্য প্রতিষ্ঠা করেন কে? এখানে ধর্মপাল, লক্ষণ সেন, শশাঙ্ক এবং ইলিয়াস শাহর কথা বলা আছে। কোনটা হবে দেখি, একটু উত্তর করেন সবাই। উত্তর কোনটা হবে? শশাঙ্ক হবে নাকি ধর্মপাল, নাকি লক্ষণ সেন, নাকি ইলিয়াস শাহ? প্রাচীন, এই যে লক্ষণ সেন বলেছেন অনেকে, দেখা যাক, অনেকে বলেছেন ধর্মপাল। আচ্ছা, দেখা যাক। আমি বলেছি উত্তর করেন, ভুল হোক রাইট হোক কোনো সমস্যা নেই, আপনি উত্তর করে যান। ভুল হোক অথবা রাইট হোক, উত্তর তো এখান থেকে আপনি পাচ্ছেন, তাই না? এগুলো আপনাদের পরীক্ষা আসে। এটা কোথায় আসছিল? 13তম নিবন্ধনে এসেছিল, 13তম শিক্ষক নিবন্ধনে এই প্রশ্নটা আসছিল আপনাদের স্কুল 2 পর্যায়ে। হ্যাঁ, ম্যাক্সিমাম গুলো উত্তর করেছেন। কোনটা হবে উত্তর? রাজা শশাঙ্ক, তাই না? এটা হবে রাজা শশাঙ্ক। তিনি হচ্ছেন গৌড় রাজ্যের অধিপতি ছিলেন। তিনি 7ম শতকের দিকে বলা হয়ে থাকে, 7ম শতকের দিকে তিনি মূলত শাসন করেছিলেন রাজ্য। অর্থাৎ আপনারা সবাই জানেন যে রাজা শশাঙ্কের মৃত্যুর পরবর্তী সময় কিন্তু বাংলার ইতিহাসে বা ভারতের ইতিহাসে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল ছিল, সেটা হচ্ছে মাৎস্যন্যায়। এই মাৎস্যন্যায় বলতে মাছের, পুকুরের বড় মাছ ছোট মাছকে যখন গিলে খায়, এটাকে বলা হয়ে থাকে মাৎস্যন্যায়। এই মাৎস্যন্যায় হয়েছিল রাজা শশাঙ্কের মৃত্যুর পরে। যেহেতু রাজা শশাঙ্ক 7ম শতকের দিকে ছিল, অর্থাৎ 6ষ্ঠ থেকে 7ম শতকের সময় তিনি রাজ্য শাসন করেছেন। আমরা এই জন্যই জানি যে মাৎস্যন্যায় সময় ব্যাপারটা যখন এসেছিল, সেটাকে 7ম থেকে 8ম শতক, কত 7ম থেকে 8ম শতক ছিল মাৎস্যন্যায়। এই মাৎস্যন্যায় হয়েছিল রাজা শশাঙ্কের মৃত্যুর পর, অর্থাৎ রাজা শশাঙ্ক মৃত্যুর পরবর্তী সময়ে, এই গৌড় রাজ্যের ধ্বংসের পরবর্তী সময়ে, তার পরবর্তী সময়ে কোনোভাবে মানে ভারতে কোনো যোগ্য শাসক আর ছিলেন না। এজন্য প্রায় 100 বছরের মধ্যে সারা বাংলায়, সারা ভারতের মধ্যে একটা অরাজক এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এই অরাজক এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কারণে মূলত এই সময়টাকে মাৎস্যন্যায় বলা হয়। অর্থাৎ পুকুরের বড় মাছগুলো যখন ছোট মাছকে গিলে খায়,
সেটাকে বলা হয় মাৎসনায়। ঠিক যেমন ওই সময়ে বড় রাজারা ছোট ছোট রাজাদেরকে গিলে খেয়েছিল, ছোট রাজাদেরকে দখল করে ফেলেছিল, এই জন্য ওটাকে মাৎসনা হিসেবে ধরা হয়। এবং তারপরে যে শাসনটা চলে আসে সেটা হচ্ছে পাল বংশ, তাই না? তারপরে যেটা আসে পাল বংশ, তারা 400 বছর প্রায় শাসন করেন। কত বছর? 400 বছর। আর এই পালের মাধ্যমে কে আসেন? গোপাল, রাজা গোপাল পাল। এই রাজা গোপাল পালের মাধ্যমে তার পরবর্তী সময় পুরো 400 বছর পাল বংশ শাসন করেন। অর্থাৎ শশাঙ্কের মৃত্যুবরণ পরে প্রায় 100 বছরের মতো ভারতের মধ্যে কোনো ভালো শাসক ছিলেন না। সো আমরা এটাই হচ্ছে রাজা শশাঙ্কের কথা। ইনি মূলত পুরো রাজ্যকে, পুরো জনপদগুলোকে একত্র করে একটা গৌর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আর এখন তো গৌর রাজ্য নেই বললে চলে। গৌর বাংলাদেশের মধ্যে একটা মাত্র জায়গা আছে। কোনটা? বাংলাদেশে একটা মাত্র জায়গা আছে গৌর হিসেবে পরিচিত, সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ, তাই না? চাপাই নবাবগঞ্জ এই জায়গাটাই আছে এখন পর্যন্ত গৌর হিসেবে পরিচিত বাংলাদেশে। আর ইন্ডিয়াতে আছে মুর্শিদাবাদ এবং মালদহ। মুর্শিদাবাদ এবং মালদহ নামক যে জায়গা আছে, মুর্শিদাবাদ ও মালদহ, এইটা হচ্ছে বর্তমান গৌর জনপদের অন্তর্ভুক্ত। আর পাশাপাশি আমরা যদি এদিকে এনাদের ব্যাপারগুলো একটু খেয়াল করি, ধর্মপাল কি ছিলেন? ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। কে ছিলেন? ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। পাশাপাশি ধর্মপাল সবচেয়ে বড় কীর্তি যেটা আছে সেটা হচ্ছে সোমপুর বিহার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কি করেছিলেন? সোমপুর বিহার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর যদি বলা হয় লক্ষণ সেনের কথা, লক্ষণ সেন হচ্ছে সর্বশেষ হিন্দু রাজা। কি বলা হয়? সর্বশেষ হিন্দু রাজা কিন্তু লক্ষণ সেন। আপনারা অনেকে হয়তো মনে রাখতে পারে না, সর্বশেষ হিন্দু রাজা বলা হয় লক্ষণ সেনকে। আর সর্বশেষ হিন্দু শাসনকর্তা কিন্তু বলা হয় কেশব সেনকে। সো একটা ব্যাপার থেকে যদি চেষ্টা করা যায় অনেকগুলো তথ্য আপনাদের দেওয়া সম্ভব, শুধু একটা প্রশ্ন আলোচনা করে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে একটা পড়া পড়ে এখান থেকে আরো 4-5টা 10টা পড়া পড়ে নিতে পারেন বা আপনাদের প্রিপারেশন হয়ে যায়, সেরকম করে আপনাদেরকে পড়ানো। এজন্য আপনারা শুধুমাত্র এনটিআরসি এর আমাদের যে কোর্সটা আছে আমরা সেই মডিউলে তৈরি করেছি, যেখান থেকে আপনি মিনিমাম 80 মার্ক কভার করতে পারবেন ইনশাল্লাহ। সো আমাদের 13তম ব্যাচে ভর্তি চলছে। আপনারা যদি কেউ চান, যারা ভর্তি আছেন তো আছেন, যারা নেই তারা ভর্তি হয়ে যেতে পারেন মাত্র 2999 টাকায়। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। 3 নম্বর প্রশ্ন আমরা দেখি কি আছে। এখানে দেখেন আমি একটা ছবি নিয়েছি আপনাদের জন্য, সবার জন্য। এটা রাজা শশাঙ্কের ছবি নেওয়া হয়েছে। কার ছবি? রাজা শশাঙ্কের ছবি নেওয়া হয়েছে এবং পুরো বাংলা তার অধীনে ছিল। এই যে এখানে দাগ দেওয়া আছে দেখেন জায়গাগুলোতে, এই জায়গাগুলো তার অধীনে ছিল। শশাঙ্কের পুরো জনপদকে তিনি কি করে নিয়েছিলেন? একত্র করে নিয়েছিলেন। সারা বাংলার পুরো জনপদকে তিনি একত্র করে নিয়েছিলেন সারা ভারতের। পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজা শশাঙ্কের 2টা ছবি নিয়েছি। অনেকে হয়তো ছবি আপনারা নাও চিনতে পারেন বা আপনাদের মধ্যে এটা না থাকতে পারে, এই জন্য ছবি নিয়ে দিয়ে আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য নিয়েছি যে এইভাবে আমরা যে ক্লাসে আপনাদের পড়িয়ে থাকি, আমরা মূলত ভিজুয়ালি আমরা ইমেজ করে আপনাদের যে সকল পিপিটিতে ক্লাস নেই এইরকম করে ক্লাস নেওয়ার চেষ্টা করি আমরা সবসময়ের জন্য, যাতে করে মানুষটাকেও চেনা হয়ে যায়, কোর্সটাও সম্পূর্ণ হয়ে যায়, পড়াটাও শেষ হয়ে যায়, একসাথে 3টা। এরপরে আমরা আসি, রাজা শশাঙ্ক থেকে চলে গেলাম। এবার আমরা আসি কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছে? দেখি আপনারা পারেন কি না পারেন। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ করা হয়েছে? কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ, এখানে দুর্গ বানানটা একটু ভুল আছে, দুর্গ তো রস্বউকার হবে। হ্যাঁ, লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল। উত্তর করেন দেখি, কে কে বলতে পারবেন। সম্রাট আওরঙ্গজেবের সময় মূলত লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল। এটা বলা হয় থাকে 1678 খ্রিস্টাব্দ। কত? 1678 সালে মূলত এই আওরঙ্গজেবের ছেলে বা আওরঙ্গজেবের পুত্র বলা হয় থাকে আজম শাহ। কে ছিলেন? আওরঙ্গজেবের পুত্র আজম শাহ কর্তৃক মূলত এই লালবাগ দুর্গ নির্মাণ করা হয়। পরবর্তী সময় আপনারা জানেন যে লালবাগ দুর্গ এই আজম শাহের পরবর্তী সময় ওনার আমলে এটা করা হয়, বাট আওরঙ্গজেব তখন এটা সম্রাট ছিলেন। পরবর্তী সময় আজম শাহ সম্রাট হিসেবে উপাধি পেয়েছিলেন, কিন্তু যখন এটা নির্মাণ করা হয়েছিল তখন আজম শাহের কোনো সম্রাট উপাধি ছিলেন না। এই জন্য আওরঙ্গজেবের সময় মূলত লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল। আর লালবাগ দুর্গের কথা তো আপনারা সবাই জানেন, এটা কোথায় অবস্থিত? এটা তো ঢাকায় অবস্থিত, আপনারা সবাই জানেন। লালবাগ দুর্গ নিয়ে আজ যে প্রশ্নটা আসতে পারে, এটাতে লালবাগ দুর্গ তৎকালীন সময় শায়েস্তা খাঁর আমলে মূলত এটা একবার শেষ করা হয়েছিল কাজ। এবং শায়েস্তা খাঁর থেকে যেটা আসে লালবাগ দুর্গ থেকে আর যেটা আপনাদের পরীক্ষা আসে হচ্ছে পরী বিবির মাজার কোথায় অবস্থিত? পরী বিবির মাজার কোথায় অবস্থিত? এটা হচ্ছে লালবাগ কেল্লায় বা লালবাগ দুর্গে অবস্থিত। তো আশা করি মোটামুটিভাবে এটা একেবারে সহজ একটা প্রশ্ন ছিল, তারপরেও পরীক্ষা আপনাদের আসে। ঠিক আছে, তারপরে আপনাদের পরীক্ষা আসে। এটা হচ্ছে 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2014 সালে এই প্রশ্নটা এসেছিল। এখান থেকে আমি চাইলে আরো অনেকগুলো প্রশ্ন দেওয়া সম্ভব। যেমন এখানে আমরা যদি বলি যে সম্রাট আকবরকে নিয়ে আপনি বলতে পারবেন, শাহজাহানকে নিয়ে বলতে পারবেন, জাহাঙ্গীরকে নিয়ে বলতে পারবেন। আকবর হচ্ছে মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা, তাই না?
শ্রেষ্ঠ সম্রাট বা রাজা বলা হয়ে থাকে, মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বা সম্রাট বলা হয়ে থাকে। এরপর যদি আমরা বলি সম্রাট শাহজাহানের কীর্তি তো আপনারা সবাই কম বেশি জানেন। সম্রাট জাহাঙ্গীরের কীর্তি বলেন আপনারা কম বেশি সবাই জানেন, যা ঢাকার নাম জাহাঙ্গীরনগর থেকে লিখেছিলেন। সম্রাট শাহজাহানের ক্ষেত্রে যদি আমরা বলি, তিনি তো একজন বিদ্যুৎসাহী লোক ছিলেন, পাশাপাশি অনেকটা ভালো কাজ করে গেছেন পুরো ভারতের জন্য। অর্থাৎ মুঘল আমলে ভারতের সবচেয়ে বেশি যে আমরা বলে থাকি উন্নয়ন কর্মগুলো যেগুলো আছে এখন পর্যন্ত সেটা বিদ্যমান আছে। ভারতের ম্যাক্সিমাম রাস্তাঘাট যা কিছু নামকরণ এই মুঘল আমলেই করা হয়েছে এবং সেই সময়েরগুলো রাস্তাঘাট এখনও ভারতের মধ্যে বিদ্যমান আছে। আপনারা জানেন মমতাজ মহল কে করেছেন বলেন তো দেখি? শাহজাহান, তাই না? মমতাজ মহল থেকে শুরু করে ময়ূর সিংহাসন, এরপর হচ্ছে মুকুটের কথা আমরা জানি যে রানীর মুকুট এখন যেটা ছিল আপনার দ্বিতীয় এলিজাবেথের যে মুকুটটা ছিল সেটাও ভারত থেকে মূলত নিয়ে যাওয়া হয়েছিল। নাদির শাহ কর্তৃক ময়ূর সিংহাসন অপহরণ করা হয়েছিল। একমাত্র যেটা আছে এখন যেটা আমরা বলে থাকি তাজমহল, তাই না? তাজমহলটা এখন পর্যন্ত বিদ্যমান আছে, আর বাকি সবগুলো নেওয়া হয়ে গেছে ইতিপূর্বে। এরপর যদি আমরা দেখি তার পরবর্তী প্রশ্নটা আপনাদের কি আছে, ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? আমি আবার বলি, আপনাদের কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক যে ইতিহাসগুলো আছে কিছুটা চেঞ্জ আসবে, অনেকটা চেঞ্জ আসবে। আপনাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যেগুলো ইতিহাস সেগুলো অনেকটা চেঞ্জ আসবে। সো এটা ক্ষেত্রে একটু অন্যরকমভাবে আমাদের পড়তে হবে। এটা দেখি, ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল সালাম, রফিক উদ্দিন, আবুল বরকত এবং সকলেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। দেখা যাক উত্তর করার কে কে উত্তর করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি যে ভাষা শহীদদের মধ্যে প্রথম দিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি কিন্তু মারা গিয়েছিলেন 4 জন, 22 ফেব্রুয়ারি মারা গিয়েছিলেন 3 জন বলা হয়ে থাকে আর কি। মোট 7 জন নিহত হয়েছিলেন এবং একজন অজ্ঞাত ছিলেন নিহত। সো আমরা সবাই মোটামুটি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কয়জন ছিলেন? 2 জন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কে? আবুল বরকত এবং শফিউর রহমান। আবুল বরকত এবং শফিউর রহমান এই 2 জন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আরেক জায়গায়, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 2 জন শিক্ষার্থী ছিলেন সেই সময় 2 জনের বাড়ি কিন্তু বাংলাদেশে ছিলেন না। অর্থাৎ 2 জনের বাড়ি, শফিউর রহমানের যেটা কথা বলে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকের মধ্যে আবুল বরকতের বাড়ি বাংলাদেশে না, তার বাড়ি ছিল ভারতে। কোথায় ছিল? তার বাড়ি ছিল ভারতের মুর্শিদাবাদের ক্ষেত্রে তিনি যদি আমরা বলি মুর্শিদাবাদ জেলায় তিনি বাবলা নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? এই আবুল বরকত মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেছিলেন। কোন জেলায়? মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার বাবলা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাবলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কত সালে? 1927 সালে। কত সালে? 1927 সালে তিনি মুর্শিদাবাদ জেলার বাবলা নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল বরকত। পাশাপাশি ইনি 1951 সালে 1952 সালে তিনি এই আন্দোলনে গিয়েছিলেন, যাওয়ার কারণে সেদিনে প্রথম নিহত হন এবং 4 জন যে নিহত হন তার মধ্যে হচ্ছে একজন বরকত। পাশাপাশি বরকতকে নিয়ে যদি বলা হয় যে ভাষা আন্দোলন থেকে আপনাদের আর যে পরীক্ষা প্রশ্ন আসে, ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন? ঠিক আছে, ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন? এটা হচ্ছে রফিক উদ্দিন আহমেদ। প্রথম শহীদ হিসেবে কে ছিলেন? রফিক উদ্দিন আহমেদ ছিলেন ভাষা আন্দোলনের প্রথম শহীদ। এইখান থেকে আপনাদের আর তেমন কোনো প্রশ্ন আসে না। তবে বিসিএসে যেটা আসছিল গতবার সেটা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালে গঠন করা হয়? ভাষা আন্দোলন থেকে আপনাদের এটা আসছিল, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালে গঠন করা হয়? এটা ছিল 31 জানুয়ারি 1952 সাল। এটা পরীক্ষা আসছিল। সো এখান থেকে এখন প্রশ্ন আসতে পারে। সাম্প্রতিক সময় আমরা আবার বলে দিচ্ছি যে ইতিহাসের কিছুটা চেঞ্জ এসেছে। ইতিহাসে কিছুটা চেঞ্জ আসার কারণে আপনাদের এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরও একটা ব্যাপার আপনাদেরকে আমি ক্লিয়ার করে রাখি যে তার ডাকনাম কিন্তু ছিল, আবুল বরকতের ডাকনাম ছিল আবাই। কি ছিল? আবাই ছিল আবুল বরকতের ডাকনাম। আবুল বরকতের ডাকনাম ছিল আবাই। আমরা হয়তো অনেকে এটা জানি না, তাই না? আমরা অনেকে এটা জানি না যে আবুল বরকতের ডাকনাম কি ছিল। আবুল বরকতের ডাকনাম ছিল আবাই। সো এই তথ্যগুলো অনেকে আপনারা জানেন না। আপনাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এগুলো যেন মনে রাখতে পারেন এবং এইখান থেকে আপনাকে মানে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আপনাকে দিতেই পারে, ঝামেলা হয়ে যেতে পারে। এই জন্য মনে রাখার জন্য এই ব্যাপারগুলোকে ভেঙে ভেঙে আপনাদেরকে পড়ানো হয়। আমরা লাইভে যতটুকু পরে আপনারা খেয়াল করে দেখেন, আমরা লাইভে আপনাদের যতটুকু পড়াই ম্যাক্সিমাম কিন্তু আপনারা অনেকে ভাবেন যে স্যার লাইভ থেকে আমরা অনেকে টিকেছি এবং আপনাদের অনেকে এরকম উদাহরণ আমাদের আছে। তাহলে কোর্সগুলোতে আপনাদের জন্য আমরা কি করি এটা অবশ্যই আপনাদের জানার বিষয়, তাই না? কোর্সগুলো আমরা চেষ্টা করি, প্রত্যেকটা টিচার সর্বোচ্চ লেভেলে চেষ্টা করে থাকি। এনটিআরসির প্রিলি থেকে রিটেন থেকে ভাইভা পর্যন্ত আপনাদের ইনশাল্লাহ যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি আছেন তারা তো জানেন, যারা ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে যেতে পারেন অবশ্যই। এবং অবশ্যই আমরা প্রত্যাশা করি যে আপনাদের শেষটা দেখার সময় আমাদের আছে এবং শেষটা আমরা দেখেই সারবো ইনশাল্লাহ।
ঠিক আছে, তার ডাকনাম কি ছিল? আবাই ছিল। তিনি আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের MA ক্লাসের স্টুডেন্ট ছিলেন। কিসের? MA ক্লাসের স্টুডেন্ট ছিলেন। এই তো মোটামুটি ভাষা আন্দোলন থেকে আরও যদি চাই আরও অনেক কিছু দেওয়া যাবে, আরও অনেক কিছু দেওয়া সম্ভব। তারপরে আমরা দেখি পরবর্তী প্রশ্ন আপনাদের মূলত কি আসে। এখানে আবুল বরকতের একটা ছবি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আবুল বরকত দেখেন এখানে, ওখানে আমি ওনাকে নিয়েছি যাতে আপনারা চিনতে পারেন। এরপরে আমরা দেখি পরবর্তী প্রশ্নে আপনাদের যেটা আছে, মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্ব কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থনীতি এবং পরিকল্পনা, আমরা যদি দেখি মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক এবং পরিকল্পনা বিভাগের প্রধান দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। উত্তর কি? তাজউদ্দিন আহমেদ। আপনারা সবাই জানেন যে তাজউদ্দিন আহমেদ আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তাই না? তাজউদ্দিন আহমেদ আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু পরিকল্পনা এবং বিভাগের দায়িত্ব তিনি ছিলেন। পাশাপাশি তাজউদ্দিন আহমেদের আরও একটা দায়িত্ব আছেন। এই তাজউদ্দিন আহমেদ কি ছিলেন? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী যেটা আমরা বলে থাকি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনি দায়িত্ব ছিলেন। এবং বলা হয়ে থাকে যে প্রতিরক্ষা বিষয়ক যা কিছু থাকুক সবসময় প্রধানমন্ত্রী দায়িত্বে থাকেন, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু আমাদের থাকে না, প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই। সো প্রতিরক্ষা পরিকল্পনা যেটা আমরা একনেক বলে থাকি, একনেক প্রতিরক্ষা পরিকল্পনা অর্থনীতি সবগুলো ব্যাপারের ক্ষেত্রে আমরা যদি বলি যে দায়িত্বে বিভাগের দায়িত্ব থাকেন হচ্ছে প্রধানমন্ত্রী, আর অন্যান্য সেক্টরগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব থাকেন অন্য কেউ। সৈয়দ নজরুল ইসলাম কি ছিলেন? তিনি ছিলেন অস্থায়ী প্রধানমন্ত্রী, অস্থায়ী প্রেসিডেন্ট। কিন্তু তার এটা আসবে না, তার যেটা আসবে উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? উপরাষ্ট্রপতি কে ছিলেন? ঠিক আছে, প্রধানমন্ত্রী না, উপরাষ্ট্রপতি কে ছিলেন? গত কয়েকদিন আগে পরীক্ষা আসছিল আপনাদের একটা পরীক্ষা, কিন্তু কোন পরীক্ষা জানিয়ে আসছে? জীবন বীমা কর্পোরেশনে মেবি আপনাদের এই প্রশ্নটা আসছে, উপরাষ্ট্রপতি কে ছিলেন? ঠিক আছে, রাষ্ট্রপতি না এসে উপরাষ্ট্রপতি কে ছিলেন মুজিবনগর সরকারের? এটা ছিল সৈয়দ নজরুল ইসলাম। এরপর মনসুর আলী আপনারা জানেন অর্থমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং ASM কামরুজ্জামান তিনি কি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেন তো দেখি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাই না? সো এগুলো অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু কম বেশি জানেন এবং ভুল হয়, কারণ এর পারও আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে এক একটা মন্ত্রী একটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন না। মন্ত্রণালয় ছিল মোট 12টি। কতটি মন্ত্রণালয় ছিল? মোট 12টি। পূর্ণাঙ্গ মন্ত্রী যদি আমরা বলে থাকি, মন্ত্রণালয় হচ্ছে মুজিবনগর সরকারের 12টি। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন ছিলেন, মন্ত্রিসভার সদস্য ছিলেন 6 জন। তার মধ্যে আমরা বঙ্গবন্ধুকে যদি বাদ দিয়ে দেই, নজরুল ইসলামকে যদি বাদ দিয়ে দেই, তাহলে থাকলো 4 জন। এই 4 জন মিলে 12টা মন্ত্রণালয় দেখাশোনা করেছে। ঠিক আছে, 4 জন মিলে কি করেছে? 12টা মন্ত্রণালয় দেখাশোনা করেছে। এই জন্য একজনের ভাগে 3টা 4টা 5টা করে মন্ত্রণালয় পড়েছে। এটা পড়ার মূল কারণ কি? এটা তো বুঝতে পারছেন। অথচ মানুষগুলো কত সুন্দরভাবে দায়িত্বগুলো পালন করেছেন। একটা মন্ত্রণালয় একজনকেই সে হিমশিম খেয়ে যায়, নানান দুর্নীতিতে আক্রান্ত হয়ে যায়। অথচ মুক্তিযুদ্ধের সময় এক একজন 3টা 4টা মন্ত্রণালয় নিয়ে দায়িত্ব পালন করেছেন এবং নিজের টাকা, নিজের জমি বিক্রি করে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট ভেঙে, নিজের যা কিছু ছিল সেগুলো দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করেছেন। এরাই হচ্ছে আমাদের সর্বোচ্চ ব্যক্তিত্ব, তাই না? তারপরেও আমাদের আফসোস যে আমরা এদেরকে হারিয়ে ফেলেছি 1975 সালে 3রা নভেম্বর। এটাকে জেল হত্যা দিবস বলা হয়ে থাকে। কি বলা থাকে? জেল হত্যা দিবস বলা হয়ে থাকে। এই 3রা নভেম্বর আমরা এদেরকে হারিয়ে ফেলেছিলাম। অর্থাৎ আমাদের 81 বা 83 82-র মধ্যে আমরা বলা হয়ে থাকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সনগুলোকে আমরা হারিয়ে ফেলেছি। এখানে 6 জন, এখানে 4 জনকে হারিয়েছি, বঙ্গবন্ধুকে হারিয়েছি, জিয়াউর রহমানকে হারিয়েছি, কর্নেল তাহারকে হারিয়েছি, এরপর আমরা খালেদ মোশাররফকে হারিয়েছি। মুক্তিযুদ্ধের সময় যে মানুষগুলো সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল ম্যাক্সিমামগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম এই সময়ের মধ্যে। সো এগুলো তো আমাদের ইতিহাসের মধ্যেই কথা বলে, তাই না? ইতিহাস পড়তে গেলে এদেরকে অবশ্যই আমাদের পড়তে হবে, ইনাদেরকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কোনো উপায় নেই। এরপর আসেন, মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? ক্র্যাক প্লাটুন, মুক্তিযুদ্ধের সবচেয়ে সাহসী যে বাহিনী ছিল সেটা হচ্ছে ক্র্যাক প্লাটুন। ঠিক আছে, মুক্তিযুদ্ধের সবচেয়ে সাহসী বাহিনীকে বলা হয় ক্র্যাক প্লাটুন। অর্থাৎ এই ক্র্যাক প্লাটুন হচ্ছে ঢাকা শহরে সক্রিয় ছিল মুক্তিযুদ্ধের সময়। সবচেয়ে যেই পরিস্থিতিতে, বা আমরা যদি বলে থাকি যে সবচেয়ে যারা বা যেই সদস্যগুলো বা যেই ওই সময় বাহিনীটা বেশি কাজ করেছে সেটা হচ্ছে কি বলেন তো? ক্র্যাক প্লাটুন। কোনটা ছিল? ক্র্যাক প্লাটুন সবচেয়ে বেশি কাজ করেছে আমাদের মুক্তিযুদ্ধের সময়। সো ওই ক্র্যাক প্লাটুনের সদস্য বলা হয়ে থাকে যে 17 জন সদস্যের সমন্বয়ে ক্র্যাক প্লাটুন গঠিত হয়েছিল। অনেকের মধ্যে 30 জন থেকে 40 জনও ছিল, তবে 17 জন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ক্র্যাক প্লাটুন মূলত 2 নং সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন। কত নং সেক্টরের অধীনে? 2 নং সেক্টরের অধীনে এরা যুদ্ধ করেছেন, ঢাকা কেন্দ্রিক যুদ্ধ করেছেন। পাশাপাশি ওদের প্রধান হিসেবে কে ছিলেন? খালেদ মোশাররফ ছিলেন। কার অধীনে? খালেদ মোশাররফের অধীনে 2 নং সেক্টরে মূলত এরা যুদ্ধ করেছেন। কারা? ক্র্যাক প্লাটুন। এই ক্র্যাক প্লাটুনের সদস্য কিন্তু অনেকজন ছিলেন, আমাদের জানা শোনা মতে অনেকে ছিলেন। আজম খান থেকে শুরু করে
মাহবুবুল আলম হানিফ চৌধুরী, আমাদের খোকা, যেটা আমরা বলে থাকি ঢাকার যে প্রথম মেয়র ছিলেন খোকা, সাদেক হোসেন খোকা থেকে শুরু করে রুমি, আজাদ, এরকম অনেক ব্যক্তিত্ব ছিলেন। গাজী টিভির যে প্রধান আছেন দস্তগীর গাজী, এরা ছিলেন ক্র্যাক প্লাটুনের সদস্য। ঠিক আছে, এটা ছিল সবচেয়ে বলা হয়ে থাকে চালাক এবং সুচতুর, এবং একবারে বলা হয়ে থাকে যে তারা এসেই আক্রমণ করতো আবার রাত্রে চলে যেত, এসেই আক্রমণ করতো আবার রাত্রে চলে যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ক্র্যাক প্লাটুনের সদস্য 12 জনকে প্রায় হত্যা করা হয়েছে একদিনে, সেটা হচ্ছে অগাস্ট মাসে প্রায় 12 জনকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে মেরে ফেলা হয়, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। ওইখান থেকে অনেকে বেঁচে ছিলেন, অনেকেই আবার মারা গিয়েছিলেন পরবর্তী সময়, আমরা তো সবাই এটা জানি। সো ক্র্যাক প্লাটুন হচ্ছে একটা বাহিনী, এই এরা অ্যাট এ টাইম আক্রমণ করত আবার পালিয়ে যেত, মানে খুঁজে পেত না। পাকিস্তানিরা আমাদেরকে খুঁজতো যে এরা কারা আক্রমণ করলো, এই লোকগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এরা হচ্ছে ক্র্যাক প্লাটুনের সদস্য। সো মোটামুটিভাবে আপনাদেরকে আলোচনার বিষয়বস্তু যেগুলো ছিল আমাদের একেবারে পুরোপুরিভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আর প্রত্যেকটা ব্যাপারে আপনাদের এনটিআরসি এর সাথে যুক্ত, এবং এনটিআরসি এতে আসার মতো প্রত্যেকটা আমরা টপিকসগুলো এখানে আলোচনা করেছি। যে টপিকসগুলো আলোচনা করেছি আশা করি আপনারা সবাই কনফার্ম হয়েছেন এবং সবাই উপকৃত হয়েছেন। কমেন্ট করেন দেখি যে আমি যেগুলো আজকে আলোচনা করেছি আপনাদের জন্য উপকার কিনা, বা আপনারা কতটুকু উপকার পাবেন আজকে এই লাইভ থেকে। এবং আমাদের সবাই অলরেডি জানেন যে এনটিআরসি এর ক্ষেত্রে 100% নিশ্চয়তা এবং 100% নিশ্চয়তা দিয়ে থাকে বিদ্যাবাড়ি। যারা আমাদের এখানে ভর্তি হয়েছেন তারা অবশ্যই সেটা জানেন, এবং আমরাও এটা প্রত্যাশা করে থাকি যে আপনারা যারা এনটিআরসি আমাদের কোর্সগুলোতে ভর্তি আছেন, প্রিলি, রিটেন, ভাইবা, আমাদের রিটেন পর্যন্ত এখন অ্যাডভান্স কোর্স আছে, প্রিলির কোর্স তো আমাদের চলমান। সো প্রিলি কোর্সে যদি আপনারা কেউ ভর্তি হতে চান, আমাদের 13 নম্বর লাইভ ব্যাচ চলতেছে, মাত্র 2999 টাকায় আপনারা এখানে ভর্তি হয়ে যেতে পারেন। কত পার্সেন্ট? অর্থাৎ এটার ফি ছিল 6000 টাকা, 6000 টাকা থেকে এটাতে আমরা চলে এসেছি 50% ছাড় দিয়ে। কত? 50% ছাড়ে 6000 টাকার 2999 টাকা আমরা এখন আপনাদের ভর্তি নিচ্ছি এনটিআরসি এর প্রিলিমিনারি অ্যাডভান্স লাইভ ব্যাচ 13। অর্থাৎ এর আগে আমাদের 13টা ব্যাচ 12টা ব্যাচ চলে গিয়েছে, এখন আমরা 13 নম্বর ব্যাচ চলমান আছে। আপনারা চাইলে যদি মনে করেন যে আপনাদের অবশ্যই এনটিআরসি এর জন্য উপকার করছে এবং এনটিআরসি এর ক্ষেত্রে আপনাদের অবশ্যই এটা হেল্প করবে, অবশ্যই এবং অবশ্যই আপনারা 13 নম্বর ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে এনটিআরসি শুধু প্রিলি না, প্রিলিকে তো কোয়ালিফাই করে দেবো, এটা 100% শিওর থাকতে পারেন। রিটেনকেও আমরা আমাদের মতো করে আপনাদের সুন্দর করে দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে ভাইবার জন্য আপনাদের যা কিছু দেওয়া দরকার আমরা অবশ্যই চেষ্টা করব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকটা ব্যাপারে আমরা প্রত্যেকটা কোশ্চেন আপনাদের জন্য ওপেন করে দিয়েছিলাম, এবং এগুলো অবশ্যই ওপেন করে আলোচনা করেছি। এবং আমরা সবচেয়ে বেশি প্রত্যাশা করি যে আপনারা যারা আছেন যদি চান আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন মাত্র 2999 টাকা। আমাদের ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন 09644433300। এখানে 2999 টাকায় আপনি আমাদের কোর্সটাতে এনরোল করতে পারবেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি ফোন দিলে আশা করি আপনার এই রেসপন্সটা পাবে, এবং আপনারা এই যে হটলাইন নাম্বারে সম্পূর্ণ ফ্রিতে ফোন দিয়ে আমাদের কোর্সটিতে এনরোল করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিদ্যাবাড়ির সাথে থাকবেন। বিদ্যাবাড়ি অবশ্যই এবং অবশ্যই আপনার সাথে থাকবে।